কত বাসনে এঁটো ফেলায় বুঝতে পারছি না বাবা, এত বাসন ফেলে যে কি করছে আর আমার ভাল লাগে না। হ্যাঁ, তার মধ্যেই এত রকম কিছু, এই করতে হবে শিউলি, ওই কর সেই কর, সব কিছু করতে হবে। আবার গলা বাড়ালি ওই দিক দিয়ে, কি বলছিস রে? হ্যাঁ, বড্ড বেশি গলা বাড়িয়েছিস তাই না? শোনেন মাসিমা, বেশি কথা বলবেন না। হ্যাঁ, সম্মান করি, শ্রদ্ধা করি, তার সুযোগ নেবেন না, বুঝতে পেরেছেন? আমরা না অনেক বেশি ঝগড়া করতে পারি, আপনার সঙ্গে করছি না বলে ভাববেন না কিছু বলতে পারি না। এই তুই কি মনে করেছিস আমি ঝগড়া করতে পারি না? 85 বছর বয়স বলে আমার গলায় জোর নেই। চুপ করো না তুমি, ওরা তো কথা বলার কি দরকার? হ্যাঁ, ছেলের বউ বাড়ি নেই, ছেলে বাড়ি নেই, এখন যদি কাজ ছেড়ে চলে যায় তুমি করতে পারবা? হ্যাঁ, ভাত ছাড়লে কাকের অভাব হয় না, কাক ছাড়লে ভাতের অভাব হয় না। কাক ছেড়ে চলে যাবো তখন বুড়ো হারে বারণ মেজে খাবি। এই চোপা করিস না বলো, কোমরে 3 নাতি মারবো, বুঝেছিস? বাবা বাবা, ভদ্রলোক আপনারা, আপনারা কিসের ভদ্রলোক? এই তো কথা ছিড়ি, এত কাজ করি, তারপরে বলছেন কোমরে নাতি মারবো। কাজ ছেড়ে চলে যাবো আমি, তখন বারণ মেজে যাবেন। মেজে যাই, আপনি আপনার বউকে সাবধান করে দেন। এই তোরই বম্বকের ভাষা কি? তোর বউ রে, আমার বউ তোর কেনা হয়, আমার বউ তোর কেন? মেজে মশাই ভালো লাগছে না, আমি চলে যাবো। কাজ ভালো লাগে না, আমার কোমরে নাতি মারবে বলেছে, আমার যদি কোমরে ভেঙে পড়ে আপনাদের তো কাজ হবে না। এই তুই তর্ক করেছিস বলেই তোরে বলেছি, নালে আমার মরণ ধরেছে। ও পদবেলায় নিয়ে ঘর জন্ম জন্ম শৈলে মার। মানে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আর শুরু করছি আমাদের মুখে মুখের নতুন এপিসোড। আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত, তাকে আপনারা অনেকেই চেনেন, তাকে নামে চেনেন, তার শো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, রেডিওতে তার গলাও শুনে থাকেন, কিন্তু কোনটি তার আসল গলা তা নিয়ে অনেক সময় একটা সংশয় দেখা যায়। আমাদের সঙ্গে আজকে উপস্থিত সমাপন মিশ্র। নমস্কার। নমস্কার আর হ্যান্ডশেক। নমস্কার সকলকে। যে তুমি তো নানান রকম গলায় কথা বলতে পারো, তুমি এই রিয়েলাইজেশনটা তোমার কবে হলো যে তুমি এই রকম দুটো গলাতেই কথা বলতে পারো? আমি ছোট্টবেলায় তো রিয়েলাইজ করিনি, একদম ছোটবেলায় কেবল স্টিরিওটিপিক্যাল কনভেনশনাল যে ফিমেল ভয়েস সেটার মাধ্যমেই আমি বিভিন্ন বিষয় নকল করতাম, বিশেষত রেডিও জকি একজন ফিমেল আরজে যেভাবে কথা বলেন সেইটা নকল করতাম, এবং প্রচুর প্র্যাঙ্ক কল করেছি মেয়েদের ভয়েসে, প্রচুর প্র্যাঙ্ক কল করেছি। বন্ধুরা আমায় কাজে লাগাতো, অ্যাপয়েন্ট করতো অমুক কাজের জন্য, অমুক কার্যসিদ্ধি করার জন্য, তোকে লাগবে প্লিজ করে দে। তো প্রচুর আমি সাকসেসফুল হয়েছি, নিজের পিঠ চাপড়াতাম না, এটা তো আমার একটা বেশ ক্ষমতা। আমি গান শিখতাম। ঘটনাচক্রে হলো কি, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড আমার চলছে, ওই 14-15 বছর বয়স, তখন আমি চড়ার দিকে সা লাগাতে পারছি না, তখন শ্রিঙ্ক করে একটা এরম একটা ভয়েস আমার বেরিয়ে যাচ্ছে, সাটা একদম সুন্দরভাবে স্মুথলি লাগছে না। এটা কোন স্কেলে, মানে না এটা সব স্কেলেই? না, এটা আমার তো বি শার্প, বি শার্প, তো যার ফলে তাতে প্রবলেম হতো। তখন আমি বুঝতে পারলাম যে একটু একটু করে না আমি আমার ফিমেল যে স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস ওর থেকে একটু একটু করে সরে যাচ্ছিলাম। তখন আমি দেখলাম, নমস্কার, ঘোষণা শুনছেন, এইরকম একটা ভয়েস আমি আমার মধ্যে আবিষ্কার করলাম। তখন আমি ভাবলাম, আচ্ছা এটা যদি হয়, আমার মধ্যে দুটোই এক্সিস্ট করছে, একটা ফিমেল ভয়েসও আছে, একটা মেল ভয়েস যেটাও কনভেনশনালি সুন্দর, দুটো ভয়েস, তাহলে এদের দুজনের মধ্যে একটা ফানি ব্যান্টার হোক, দুজনের মধ্যেই কথোপকথন হোক রেডিওতে। সেইটা আমি নকল করা শুরু করলাম। তারপরে ঘটনাচক্রে ধীরে ধীরে বিভিন্ন আরও চরিত্র, যেমন লিসনাররা ফোন করেন, তাঁরা ফোন করতে শুরু করলেন, মানে বাচ্চা মেয়ে মিলি, তার ঠাকুমা, তার দাদু, পরিচারিকা, মা, বাবা, তারপরে আরও পাড়ার পল্টু, অমুক তমুক, এক গাদা, সকলে একটা গোটা ফ্যামিলি এবং প্রতিবেশীরা সবাই আমার গলায় বসবাস করতে শুরু করলো। কিন্তু মূলত আমার ওই দুটো ভয়েসের আবিষ্কার কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডের ওই যে একটা বিড়ম্বনা, স্বরভঙ্গ হচ্ছে, তাতে আমি কিন্তু সজলকে, যে সজল আমার মেল পার্সোনার নাম, তাকে আমি আবিষ্কার করি। শতরূপা ছিল আগে থেকেই, কিন্তু সজলের হাত ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমার রিয়েলাইজেশন। সজল আর শতরূপার একটু কথোপকথন শোনাও, অল্প একটু। নিশ্চয়ই।
নমস্কার, 9.7 FM আমি আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর এই ঘন্টায় তোমার জন্য সাজিয়ে রেখেছি প্রচুর গান, প্রচুর গল্প। তবে আজ আমি একা বকবক করবো না, সজলও একা বকবক করবে না। সজল 106.2 FM এর আরজি টুডে আমি ইন কোলাবোরেশন উইথ আরজি সজল। আর এই তুমি যে বলোনি এই কথাটা যে আমি সেলফ প্রোক্লেম দ্য ফাদার অফ সেন্স অফ হিউমার, আমি খুশি হয়েছি, কারণ সত্যি সত্যি আমার স্টেশনের সমস্ত লিসনাররা কিন্তু সত্যি সত্যি আমায় বলে যে আমি ফাদার অফ সেন্স অফ হিউমার। এটা বললে খুব খারাপ হতো, যাকে প্রচুর বন্ধুরা তো অলরেডি রয়েছে। শোনো, শোয়ের হোস্ট কিন্তু আমি, তুমি গেস্ট, সুতরাং গেস্টের মতো আচরণ করো না। তুমি যখন বললে আমরা কোলাবোরেটিভ একটা প্রজেক্টে কাজ করছি, সেখানে তো আমিও সমানভাবেই হোস্ট, তাই না? এত কথা বলে আমার পছন্দ হয়। হ্যাঁ, সুন্দরী মেয়ে যদি পাশে বসে আমায় চুপ করতে বলে তাহলে আমি চুপ করেই যাব। অনেরই ফ্ল্যাট করা যায় না, এটা তোমাকে আমি 100 বার বললেও তোমাকে 101 বার বলতে হয়, তাহলেই তুমি থামো আর কি। অনুষ্ঠানের নাম মনের কাছাকাছি, অন্তরঙ্গতার সাধ্য থাকবেই। এই মুহূর্তে একটা বিজ্ঞাপনে বিরতির পর আবারও ফিরে আসবো। একেবারেই তাই, আবারও ফিরে আসবে। আমি বলছিলাম, তুমি কেন বলছো? ঠিক আছে, আবারও ফিরে এসো। ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ, এটা কাজের কাজ করেছো। 9874576978, 9874576978। চটপট ফোন করো, প্রচুর চিঠি লেখো। আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। অপূর্ব অপূর্ব, মানে এই যে জিনিসটা, আমি তোমার অন্যান্য অ্যাকসেন্টগুলোও শুনবো, আমি তোমার কলতলার ঝগড়াও শুনেছি, গ্রামের ওইগুলোও শুনেছি। তা তুমি এই 14-15 বছর বয়সে, মানে ধরো 13-14-15, যেই সময় অ্যাকচুয়ালি লোকের গলা ভাঙে, এই সময় তুমি রিয়েলাইজ করলে যে তোমার গলায় অ্যাকচুয়ালি মানে দুজন মানুষ বসবাস করে, এবং তুমি ইচ্ছা করলেই তুমি ওই গলাটা পাল্টাতে পারো। দেখো, এইখানে আমার একটা জিনিস জিজ্ঞাস্য আছে, যে জিজ্ঞাস্যটা অনেকেরই থাকতে পারে, মানে যে এই বয়সে মানুষের একটা সেক্সুয়ালিটি, তার একটা বোধ তো একটু একটু করে তৈরি হয়। তুমি কখনো কনফিউজড হয়েছো যে কোনটা তোমার আসল সেক্সুয়ালিটি? না, কনফিউজড হইনি। তার কারণ আমার ভেতরের যে চরিত্ররা, তারা তো কেবল মানে অভিনয়ের জন্য আমি ব্যবহার করি, মনোরঞ্জনের জন্য ব্যবহার করি। নিজেও ভালো থাকি, সেটা বলবো না মিথ্যে যে ভালো থাকি না। যখন আমি একা বোধ করি তখন আমার ওই চরিত্রদের মধ্যে নিজেদের মধ্যেই কথোপকথন হয়। তো আমাকে বাড়ির বাইরে জানালা থেকে আমার বাবা মর্নিং ওয়াকে যেতেন, তখন দেখতেন যে আমি জানালার মানে এপারে আমি বকবক করছি একা একাই। আমি আবার সিরিয়াল করি, হ্যাঁ, সেখানে আবার আমি তাদেরই ইন্টারভিউ নিই। কয়েকদিন সিরিয়াল চললো, মেগা সিরিয়াল, হ্যাঁ, তাদের ইন্টারভিউ নিই যে কেমন লাগছে অভিনয় করে বিভিন্ন চরিত্রদের। তো এসব চলতে থাকে, আমার বাবা মনে করে বাড়ির লোকজন ও ভূতের সঙ্গে কথা বলছে। কিন্তু এবার এই সেক্সুয়ালিটি, জেন্ডারের যে এই বোধটা, সেইটা নিয়ে আমার কখনো গুলিয়ে যায়নি, তালগোল পাকিয়ে যায়নি। কারণ জানি এগুলো আমার চরিত্র, যেগুলো আমার নিজেরই উদ্ভাবন। ফলে ওই আমি ব্যক্তি সমাপন কি, সেইটা নিয়ে আমার কখনো কোনো কনফিউশন তৈরি হয়, কোনো কনফিউশন তৈরি হয়নি। আচ্ছা, তোমার এই যে আরজে হিসেবে কাজ করা, আরজে এবং তার সঙ্গে সঙ্গে রেডিওর অন্যান্য কাজও তো করতে হয়। আমি জানি যে রেডিওতে অনেককেই অনেক রকমের কাজ করতে হয়, এটা তুমি এনজয় করো? একদম, আমি ভীষণ এনজয় করি। কারণ আমি পরে রিয়েলাইজ করেছি যে রেডিওর সঙ্গে যুক্ত যে কোনো কিছু, মানে কোনো না কোনোভাবে যদি রেডিওর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারি, সেটাই আমার জন্য খুব আনন্দের বিষয়। সেটা আমি প্রথমে আকাশবাণীর যুববাণী বিভাগে ছিলাম, বর্তমানে আমি 91.9 ফ্রেন্ডস FM এর আরজে। যত কাজ করেছি, আমি প্রচুর ভুলও করেছি, শিখেওছি, কিন্তু আমি দিনের শেষে আমি মনে করি যে যেহেতু এটা আমার ডিসিশন, আমি চুজ করেছি, আমি ডিসাইড করেছি, এবং আই এম লিভিং মাই লাইফ, লিভিং মাই ড্রিম রাদার। ফলে আমি কিন্তু ওই যত ব্যস্ততাই থাকুক, যত কাজের প্রেশার থাকুক, টায়ার্ড হয়ে পড়ি, দিনের শেষে শান্তির ঘুমটা কিন্তু আমার হয়। আমি অনেক ছোট, আমার অনেক পথ চলা বাকি, কিন্তু এই বয়সে, এই নাতিদীর্ঘ জীবনে এটা আমার রিয়েলাইজেশন যে রেডিও আমি ভীষণ এনজয় করি। সে যে কাজই হোক, ভয়েস মানে কোনো অডিও স্টোরির জন্য ভয়েস দেওয়া হোক, আর যেই হোক, বা প্রোগ্রামিংয়ের কোনো কাজ হোক, যে কোনো কিছু। এখানে একটা জিনিস বলি, যে আমি প্রথম দিকে যখন এখানে FM এসছিল, তখন একজন তো স্পেশালি, সেটা স্পেশাল, তার জন্যই সে নাম করলো, সে এই রেডিও থেকে নানান রকম প্র্যাঙ্ক কল করতো। ঠিক আছে, মানে আমাদের সবারই পরিচিত সায়ন, হ্যাঁ, সায়নের এই যে প্র্যাঙ্ক কল, সেটা তো খুব ফেমাস। তা তুমি যখন ওই ছোটবেলায় প্র্যাঙ্ক কল করতে, তোমার কাছে এইরকম সুযোগ কখনো আসেনি যে আমি রেডিওর হয়ে প্র্যাঙ্ক কল করব এবং এই ঘটনা এরকম একটা কিছু করব, নাকি সেটা তোমার উপর নির্ভর করে না? না, মানে সেরকম রেডিও থেকে সুযোগ আসেনি, তবে ওই এরকম মজা মস্করা করার আহ্বান প্রচুর পেয়েছি বাড়ির লোকজনদের থেকে, বা ভাই বোন, বন্ধু বান্ধব, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমি মধ্যমণি। তিতাস আমার ডাকনাম, তিতাস কিছু একটা করে শোনা, অমুক চরিত্রের নকল কর। আর সবচেয়ে মানে ক্লাইম্যাক্স যেটা, সেটা হচ্ছে প্র্যাঙ্ক কল কর। প্রচুর নাম্বার ওরা একদম লিস্ট বানিয়ে রাখতো, সারা মাস বছর বাদে দেখা করতাম যখন, এদেরকে প্রত্যেককে ফোন করতে হবে। তারপর প্রচুর কেস খেয়েছি, প্রচুর বকা খেয়েছি, তবু দমে যায়নি, কারণ ওটা করতে পারতাম, নিজেরই পিঠ চাপড়ানোর মতন একটা বিষয়। কিন্তু সেভাবে কোনো মানে এখনো করো?
এখন একদম বন্ধ করে দিয়েছি, এখন সময় পাই না। আচ্ছা, ওকে, হ্যাঁ, সময় পেলে করতে, সময় পেলে করতাম, মানে ছোটবেলার মতন বিষয় যদি আবারও ফিরে আসে, আমার মনে হয় আমার ভেতরের যে ছোট মানুষটা সেটা এখনো বেঁচে আছে। তো যদি সুযোগ পাই, যদি ভাই বোনের সেরকম এনথুসিয়াজম আমায় দেখায়, এগিয়ে দেয়, করবো বই কি। যে ধরো তুমি এই যে নানান রকম প্র্যাঙ্ক কল করতে পারো, তুমি তো ইচ্ছে করলে একটা বিয়েতে ভাঙচিও দিতে পারো, বা একটা প্রেমেও তুমি একটা বাধা হয়ে উঠতে পারে করো, সেরকম কখনো করোনি? সেই নিয়ে একটা দারুণ মজার মানে অভিজ্ঞতা আছে আমার। সেটা হচ্ছে যে আমার একটা ফেক অ্যাকাউন্ট ছিল, সেটা আমি আমার এক বন্ধুর জন্য খুলেছিলাম। সেই বন্ধু সন্দেহ হয়েছিল তার আরেক বন্ধুকে নিয়ে সে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছে কিনা। তো আমাকে সে বলল যে তুই এরকম একটা তোর যেহেতু একজন স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস রয়েছে, তুই সেভাবে কথা বলবি, চালাবি কথা, ভালো। আমি একটা মেয়েদের নামে একটা ফেক অ্যাকাউন্ট খুললাম, মানে ওই খুলে দিল। তো সেটা আমি চালাতাম, চালাতে চালাতে হলো কি, যখন আমি দেখছি যে প্রচুর মানুষ ফেঁসে যাচ্ছে প্রেমের জালে, এবং দেখা করতে চাওয়া, বিয়ে করতে চাওয়া সেরকমটাও হচ্ছে, ইনফ্যাক্ট এক্সিস্টিং অ্যাফেয়ার ছেড়ে তারা আমার কাছে আসতে চাইছে আমার ওই কণ্ঠ শুনে, কেবল ভয়েস শুনে, আমায় তারা দেখতেও পাচ্ছে না। সেইটা আমার কাছে, এই যে আমার ক্রাফটটা যদি অ্যাজ সাচ, যদি এটা আমার ক্ষমতা হয়ে থাকে, সেইটার যে কত বড় একটা অ্যাপ্রিসিয়েশন মানে আমি পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে, হাতে নাতে, হাতে গরম, সেইটা আমাকে ভীষণ মনে মানে আমি ও বললো কাজ মিটে গেছে, আমি বুঝে গেছি ওই বন্ধুটি একটা প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তুই চাইলে বন্ধ করে দিতে পারিস, ডিঅ্যাক্টিভেট করতে পারিস। কিন্তু আমি সেটা করলাম না। আমি প্রচুর এরকম করে টোরে, তারপর যখন সময় দেখলাম যে ভাল লাগছে না, আর বড় হতে হতে বুঝলাম যে মানুষকে এভাবে ঠকানোও ঠিক না, তারা তো সত্যি সত্যি আমার প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমি তো আর সত্যি সত্যি গিয়ে বিয়ে করতে পারছি না। তখন আমি বন্ধ করে দিলাম। আমি ভাবলাম, আমার এক বন্ধু আমায় একদিন বললো যে এটা কিন্তু তুই ঠিক করছিস না, তারাও তো দুঃখ পাচ্ছে, তাদের মন ভাঙছিস কেন। আমি ভাবলাম তাই তো, শুধুমাত্র আমার কাজের স্বীকৃতির জন্য আমি এতগুলো মানুষকে ঠকাতে পারি না, তারপর বন্ধ করে দিলাম আর কি। তো এরকম প্রচুর হয়েছে। তা তুমি এই যে ছোটবেলার কথা বললে, তারপরে বড় হওয়ার পরে ফেসবুকের এই যে অ্যাকাউন্টের কথা বললেন, তোমার শৈশব, তোমার বেড়ে ওঠা, এইগুলো নিয়ে যদি তুমি কিছু বলো। একটা বিষয় আমি জানি না কি, আমার জীবনের এই পর্যায়ে এসে আমি রিয়েলাইজ করেছি যে আমার না খারাপ স্মৃতি খুব একটা মনে থাকে না। মানে এটা তো খুব ভালো জিনিস। আমি জানি না কেন, কিন্তু হ্যাঁ, হয়তো সেটা হতে পারে আমার স্মৃতিশক্তি দুর্বল যদি সেটা হয়ে থাকে। কারণ খুব বড় যদি খারাপ ঘটনা আমার সঙ্গে কখনো না ঘটে থাকে, তো ছোট ছোট কোনো ঘটনা আমার মনে থাকে না, বরং সুখস্মৃতি বেশি করে মনে আছে। আমার ছোটবেলা, একদম জন্ম আমার আসানসোলে আমার মামা বাড়িতে, বড় হয়ে ওঠা আমার মচরন্দপুরে গ্রামের বাড়ি যেখানে, উত্তর চাত্রায়, সেখানে। তারপরে বিরাটিতে বাড়ি করি, যেহেতু আমার বাবা সীতাকুণ্ড বিদ্যায়তনে টিচার ছিলেন বারুইপুরের। ফলে ওই মচরন্দপুর থেকে যাতায়াত করা খুব সমস্যা, 7টার সময় বেরিয়ে বাদুরঝোলা হয়ে সেই রাত 8টা 9টায় ফিরতেন, আবার যাওয়া। এবার বিরাটিতে বাড়ি করে খুব একটা সুবিধে হলো না, কিন্তু একটা সুবিধে হলো যে গ্রামের বাড়িতে, মানে বাবার নিজের বাড়িতে যাতায়াত করতে সহজে যাতায়াত করতে পারলেন বিরাটি থেকে। বারুইপুর তো সেই ততোধিক দূর আর কি। তো আমার ভাই বোন, আত্মীয় স্বজন, তারপর জয়েন্ট ফ্যামিলি যেহেতু, এখন হয়তো বিরাটিতে আমরা থাকি, কিন্তু যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমার বাবা, জ্যাঠা, কাকা, পিসি সকলের সঙ্গে একসঙ্গে বসে যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারা সকলের মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসেন। সেটা আমার খুব ভালো লাগে। মানে যে যৌথ পরিবারে একসঙ্গে হয়তো ফিজিক্যালি আমরা প্রেজেন্ট নেই, কিন্তু এই যৌথতার অনুভূতি, সেইটা আমার ভীষণ ভালো লাগার জায়গা। এবং আমি মনে করি আমায় না সবাই এত ভালোবাসে, আমার বাড়ির লোকজন, ফ্যামিলি মেম্বার, তারা আমায় হাতের তালুতে করে রেখেছে। মানে এত তারা আমায় স্নেহ করে, যত্ন করে, বিভিন্ন মজার অভিজ্ঞতা, বিভিন্ন আনন্দের সুখস্মৃতি, সেগুলো তো রয়েইছে। আমার এই যে কাজ, এই যে অন্যরকম ব্যতিক্রমী প্যাশন, সেটাকে প্রফেশন বানানো, যদি আমার বাড়ির লোকজন, আমার মা বাবা থেকে শুরু করে আমার নিজের দাদা, আমার ঠাকুমা, দাদু, হ্যাঁ, দিদি বা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তারা যদি আমায় সাপোর্ট না করতেন, এবং আমার বন্ধু বান্ধব, তাহলে আমি হয়তো এটা নিয়ে সিরিয়াসলি ভাবা যেতে পারে, সেই ভরসাটা পেতাম না। তোমার কোন জায়গাটা বেশি থাকতে ভালো লাগে, মচলন্দপুরের ওই গ্রামে গিয়ে না বিরাটিতে? আমার যে কোনো দিন, এনি ডে, মচলন্দপুরের গ্রামের বাড়িতেই থাকতে বেশি ভালো লাগে। কিন্তু এখন যেহেতু আমার বিরাটির বাড়ির থেকে আমার কাজের জায়গাগুলো কাছাকাছি, আর এখন ওই কাজের পরে বাড়িতে এসে একটুখানি আমার বিছানা, আমার বালিশ, আমার আরাম, এটা যেহেতু এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এবং গ্রামের বাড়ির সবাই, তারাও তো বিজি, তারাও তো ওখানে নেই, সবাই কলকাতার দিকে কাজের জন্য, আমার দিদি ভাই কাজের সূত্রে কলকাতার দিকে আছে। তো গ্রামের বাড়িতে, মচলন্দপুরের গ্রামের বাড়িতে মানুষ নেই। তো মানুষ যদি না থাকে, বাড়ি আঁকড়ে তো আর এখন থাকতে পারবো না। তবে আমায় যদি অপশান দেওয়া হয়, যেমন কালী পুজো, পিকনিক, তখন তো সবাই একদম দূর দূর থেকে মানুষজন আসে, না মানে মজা হয়, আত্মীয় স্বজন, তাদের ভিড় থাকে, তখন আমি একদম বিরাটির বাড়ি ছেড়ে পারলে লিভ টিভ নিয়ে কাজের জায়গা থেকে আমি গিয়ে ওখানে থেকে যাও। তুমি কালী পুজো মানে তোমার বাড়িতে, মানে এটা দীর্ঘদিনের তোমাদের পারিবারিক পুজো? 8 বছর অন্তর অন্তর দাদুদের, মানে আমার ঠাকুরদা শরিকদের
পালা করে করে 8 বছর অন্তর অন্তর পুজো হতো। বামা কালী মানে বাম পদটা সামনে, স্বপ্নে পাওয়া কালী ঠাকুর। তো এই দক্ষিণা কালী নয়, দক্ষিণা কালী নয়। তো সামনের বছর আবার আমার ছোট দাদুদের পুজো। ছোট দাদুদের পুজো মানে আমাদের পুজো একদম পাশাপাশি যেহেতু, তারপরে আমার দাদু মানে আমার ঠাকুরদা বিকাশচন্দ্র, মানে সেটা 8 বছর মানে 16 বছর পরে সেই পুজোটা হবে। মানে প্রত্যেক বছর হয় না, প্রত্যেক বছর হয় না, কিন্তু হয় কি 8 বছর বাদে যদি আমাদের এই বছর হয়, তার 8 বছর বাদে আবার আমার ঠাকুরদার। ঘটনাচক্রে হয়ে যায় কি আমার ছোট দাদুদের আর তার পরের বছর আমার দাদুর পড়লো, তাহলে 2 বছর পর পর আনন্দ হলো। সেই রকম হলে খুব ভালো হয়, কিন্তু এই 8 বছর অপেক্ষা করা খুব প্যাথেটিক। তা এটাকে এগিয়ে আনা যায় না বলতে আমি বোঝাতে চাইছি যে প্রত্যেক বছর একটা এরকম অনুষ্ঠান করা যায় না। যেমন তোমাদের একটা পরিবার, সেটা তো বহুদিনের পরিবার, এটা তো বোঝা যাচ্ছে, এবং মিশ্র যেহেতু, সুতরাং তোমরা যে একটা হয় উজ্জয়িন নয় কানৌজ এরকম কোনো জায়গা থেকে, কনৌজ, হ্যাঁ, এরকম কোনো জায়গা থেকে এসছো, মানে ঘাটলে এরকমই একটা কিছু বেরোবে। তো এই জিনিসটাকে করা যায় না যে প্রত্যেক বছর আমরা এই উদযাপনটা করলাম? আমি যখন ভাই বোনদের সঙ্গে বসি তখন আলোচনাটা হয়, তারপর যখন বড়দের কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখি, তারা বলে দেখ আমাদের অনেক বয়স হয়েছে, আর দুর্গাপুজো, কালী পুজো, উত্তরায়ণ তো চারটিখানি কথা নয়, তোরা বড় হচ্ছিস, তোরা নিজেরা ঝাল বুঝবি করবি। তা আমি আমার ঠাকুমাকে জিজ্ঞেস করি, ঠাকুমা কি বলেন তখন, শুধু শুধু এগুলো নিয়ে ঘাটার কোনো মানে হয় না, কেন এগুলো নিয়ে ঘাটছিস, হ্যাঁ এত যুগ যুগ ধরে চলে আসছে, যেমন হচ্ছে তেমন চলুক না। মানে তারা ওই রিজিডিটির জায়গাটা ধরে রেখেছেন। ঠাকুরদা কোভিডে গত হয়েছেন, এখন ঠাকুমাই বেঁচে আছেন, বাড়ির মানে যিনি সবচেয়ে বড় তিনি একমাত্র। তো তিনি খুব একটা মত দেন না, হয়তো ভয় পান। তবে অদূর বা সুদূর ভবিষ্যতে আমার তো দুর্গাপুজোও আবার চালু করবার ইচ্ছে আছে। আগে দুর্গাপুজো সেই কারণেই বড় চাতাল আমাদের গ্রামের বাড়িতে, ওই চাতালে দুর্গাপুজোটাই আগে হতো, তারপরে তো কালী পুজো হওয়া শুরু হলো। কিন্তু যেহেতু অনেক জোগাড় যন্ত্র প্রয়োজন, মানে আমি যা শুনেছি দুর্গাপুজো, উত্তরায়ণ, সেখানে যদি কেউ একজন শুধু ফুলের দায়িত্ব নেয়, যে এই 4 দিনের ফুলের দায়িত্ব তুমি নাও, সেও নাকি তিষ্ঠতে পারে না, মানে বসে থাকতে পারে না, এটা শুনলাম। ফলে ওই করবো হুজুকে নেচে তারপর দায়িত্ব নিলাম না, তা হবে না। তুমি কলকাতায় ঠাকুর দেখতে আসো এখন আর না, ওই লাইন দিয়ে ঠাকুর দেখার ওই এনার্জি নেই। তোমরা তো পাস পাও। পাস তো পাই, কিন্তু তাও মানে যখন পাস পেলে সুবিধা হতো তখন পাস পাওয়ার সুযোগ ছিল না। এখন হয়তো এনার্জি নেই, ওই ইচ্ছেটা নেই, স্পৃহা নেই, কিন্তু এখন পাস পাই। ফলে বন্ধুদের দিয়ে দিতে হয়, বা আমার পাশের বাড়ির বা আমার যদি বলি মা বাবা তোমরা গিয়ে দেখে এসো, তারা তখন না 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 করে হয়তো তাদেরকে দিতে হয়। কিন্তু আমি যে ঠাকুর দেখবো বা বন্ধু বান্ধবরা রাজি হবে তা খুব একটা হয় না। বরং কয়েকজন বন্ধু বান্ধব একটা ক্যাফেটেরিয়াতে বা কারুর বাড়িতে বসে একটু আড্ডা দিলাম, পুজো একটু খাওয়া দাওয়া করলাম, আবার বাড়ি চলে এলাম, এটাই হয়ে গিয়েছে এখন। তোমার এমনিতে কি মনে হয় যে তুমি বিরাটির একজন, মানে বিরাটিকে আমি কি বলবো, এখন তো শহরই প্রায় বলা যায়, কিন্তু তাও বেসিক নেচারে তো কোথাও একটা মফস্বল শহর। হ্যাঁ, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে যে বিরাটি এবং কলকাতা, এই দুটো জায়গার মধ্যে যদি তোমাকে কম্পেয়ার করতে বলা হয়, তোমার মনে হবে কোন জায়গাটাকে তুমি প্রেফার করবে? মানে ধরো তোমার বাবা মচলন্দপুর ছেড়ে, ইনফ্যাক্ট আমি ছোটবেলায় না, আজ থেকে 25 বছর আগে যখন আমি প্রথম সিনেমা করতে আসি, তখন আমি লোকের কাছে বারবার শুনতাম, মানে ডিস্ট্রিবিউটারদের কাছে বারবার শুনতাম, শোনো তোমার ছবি মচলন্দপুরের হলে যদি 2 সপ্তাহ চলে তবে জানবে যে তুমি ভালো বাংলা ছবি বানিয়েছো। হ্যাঁ, এটা সত্যি সত্যি আমি শুনতাম। যে এখন আবার শুনি মচলন্দপুরে নাকি সিনেমা হল প্রায় নেই, হ্যাঁ ঢুকছে। এটা আমার খুব খারাপ লাগলো, মানে এই কয়েকদিন আগে শুনে আমার খুব খারাপ লাগলো। তবে সেই সময় কিন্তু এটা সত্যি বলা হতো যে মচলন্দপুরে যদি তোমার ছবি 2 সপ্তাহ চলে তাহলে বুঝবো যে তুমি সত্যি সত্যি ছবি বানাতে পারো। এবং এক যে আছে কন্যা আমার 2 সপ্তাহ চলেছিল মচলন্দপুরে, তাতে আমি এত আনন্দিত হয়েছিলাম যে কিছু বলার নয় আর কি। তো এই জন্য আমার মচলন্দপুর নামটা আমার ভীষণ করে মনে আছে আর কি। তো এবার তোমার বাবা মচলন্দপুর ছেড়ে এসে বিরাটিতে বাড়ি করলেন, কোনো একটা সময় তো এরকম হতে পারে যে তোমার মনে হবে যে আমি কলকাতাতে একটা বাড়ি করি বা একটা ফ্ল্যাট করি, মানে যেরকম লোকে, আমি আর কিছু বলছি না, এটা বেশিরভাগ সময় যেটা হচ্ছে যে এটা শহর কেন্দ্রিকতা, লোকের আস্তে আস্তে এই মফস্বল গ্রাম ছেড়ে কলকাতার দিকে যাত্রা করা, এই রকম ভেবেছো না, কিংবা প্রয়োজন হলে ভাববে? বিষয়টা হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব তারা আমায় সাজেস্ট করেছে, তোর তো সমস্ত কাজ এই সাউথের দিকে বেশিরভাগ, তুই এখানে কোনো একটা বাড়িতে থাক, তোর রাত্রে ফিরতে অনেক সময় রাত হয়, তখন বাড়ির লোকজন চিন্তা করে, তুই এখানে সেটেল কর, আকাশবাণীও কাছে, তোর অফিস ফ্রেন্ডস এফএম এর অফিস কাছে, তারপর যেখানে যেখানে রেকর্ড করতে যাস সেগুলোও কাছে কাছে পিঠে হবে, এমন একটা জায়গায় বাড়ি কর। কিন্তু আমার পরিবার যেখানে মানে মা বাবা দাদা ঠাকুমা এখন আছেন, দিদা দাদু সকলে তো বিরাটিতে,
তো ওখানে তো বাড়ি মানে একদম পাকাপাকিভাবে ওই বাড়ির তো কোনো নড়নচড়ন। তো আমি যদি থাকি একা একা, তা আমি তো খুব একটা টিকতে পারবো না, মানে আমার খালি মনে হয় বাড়ি যাই একটুখানি থাকি ওদের সঙ্গে। এবার যদি খুব প্রয়োজন হয় তখন হয়তো আমায় বাইরে কাজের সুযোগ পেলেও যদি আমার তেমন মনে হয় তো যেতে হবে, তখন শত কষ্ট সত্ত্বেও যেতে হবে। কিন্তু কোথাও গিয়ে তো একটা লঙ্গিং থাকবেই, বা হোম সিকনেস তো আমার থাকবেই। আমার একটু এই বিষয়টা আছে যে নিজের পরিবারের সঙ্গে লেগে লেগে থাকা, বেঁধে বেঁধে থাকা, তো কষ্ট হবে। এটা বোধহয় সবারই থাকে, কেননা কাজের সূত্রে আমিও তো দীর্ঘদিন কলকাতার বাইরে কাজ করেছি, কিন্তু সর্বক্ষণ একটা ভেতরে ভেতরে কোনো না কোনো সময় আমি ফিরবই, আমি আমার নিজের শহরে ফিরতে হবে, এইরকম একটা বোধহয় সকলেরই থাকে। আমি জানি না ওটা মানে এটা সবার হয় কি না, কিন্তু আমার নিজের কেন জানি না মনে হয় ওটা বোধহয় আমাদের জন্ম হওয়া, বেড়ে ওঠা যেখানে, ঠিক সেইটার প্রতি একটা সেন্স অফ বিলঙ্গিং বলো, একটা সহজাতভাবেই থাকে, এটা বোধহয় থাকে। তুমি রেডিও জকি, মানে তুমি বললে যে তুমি প্রথম শুরু করেছিলে আকাশবাণী থেকে, মানে অল ইন্ডিয়া রেডিও থেকে, সেইটা কিভাবে হলো? সেই আমি প্রথমে 2019 সালে, 2019 কি তারও আগে হয়তো, আকাশবাণী যুববাণী বিভাগে আমি নর্মাল একটা, আমার তো মানে অমর্ত্য সাহা স্যার একজন, উনি ফ্রেন্ডস এফএম এর একজন আরজে ছিলেন এক সময়, তাকে আমি আমার ইচ্ছের ব্যাপারে, স্বপ্নের ব্যাপারে জানিয়েছিলাম আমার দুই দিদির মারফত, মানে সৌমিদি এবং সুমনাদি, তারা আমায় যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। তিনি এখন নিউ আলিপুর কলেজে জার্নালিজম মাস কমিউনিকেশনের প্রফেসর, ফ্রেন্ডস এফএম এ একসময় আরজে ছিলেন, তার নিজস্ব প্রোডাকশন হাউস আছে, অ্যামস ইনস্টিটিউট অফ টেলিভিশন প্রোডাকশন। সেখানে মির্চির দীপাঞ্জন ঘোষ, এখন মির্চিতে নেই, তিনি একটা রেডিও সংক্রান্ত একটা ওয়ার্কশপ করাচ্ছিলেন। তো আমাকে আমার স্বপ্নের ব্যাপারে জেনে অমর্ত্য স্যার বললেন, তুই ওই ওয়ার্কশপে চলে আয়, তুই সেখানে মানে এটুকু নিজের ব্যাপারে বলতে পারবি, তোর যদি কোনো ক্ষমতা থাকে সেটা তুই শোকেস করতে পারবি, তারপর দেখ না কোথায় কোনো সুযোগ আসে কিনা। তো সেখানে আমি গেলাম, গিয়ে আমাকে বলা হলো যে ইউ ক্যান গো অ্যাবসলিউটলি ক্রেজি। তো আমি তখন আমার ডিফারেন্ট ভয়েসে আরজেইংটাই করলাম, কলার বন্ধু, বাচ্চা, বুড়ো, মুক্তমুখ, অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক, সবটা। তো সেইটা শোনার পরে দীপদা খুব খুশি হলেন, আমায় খুব মানে অ্যাপ্রিসিয়েট করলেন, বললেন অ্যাস্টাউন্ডিং পারফরমেন্স, এরকম রেঞ্জ ভয়েসের এটা খুব নজিরবিহীন ঘটনা। তারপরে আমি সানডে সাসপেন্সে মির্চিতে সুযোগ পেলাম। তো এইসব চলছিল, কিন্তু রেডিও জকি হিসেবে, রেডিও প্রেজেন্টার হিসেবে কথা বলবো, গান বাজাবো, সেটা তখনও হয়নি, সে স্বপ্ন অধরা। আমার এক দাদা একটা নোটিশ পাঠালো যে আকাশবাণীতে এরকম যুববাণী বিভাগের অস্থায়ী ভিত্তিতে এরকম উপস্থাপক নেওয়া হচ্ছে, উপস্থাপিকা। তখন আমি পরীক্ষা দিলাম, গিয়ে আমি মানে প্রথমবার যখন আমি ফর্মটা তুলতে গিয়েছিলাম, আকাশবাণী ঘটনাচক্রে বন্ধ ছিল। খুব দুঃখ হলো মনে, যেরকম গেটটা বন্ধ করা, আমায় ঢুকতে দেওয়া হলো না, অনুমতি ছাড়া আমি ঢুকতে পারবো না। তারপর যখন ফিরছি, সামনে পুজো, ছাতিম ফুলের একটা গন্ধ, সেটা যেন আমার একটা আশা দিচ্ছিল যে না, কিছু একটা হতে চলেছে। সেই ছাতিমের গন্ধ বুকে ভরে আমি আবার ফিরে এলাম। তারই কিছুদিন বাদে আমি ফর্ম তো ফিল আপ করলাম, পরীক্ষা দিলাম, আমি ব্যর্থ হলাম, কারণ আমার জ্বর নিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম, আমার আজও মনে পড়ে। ইন দ্য মিন টাইম আমার বিভিন্ন ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং আমার চ্যানেল গ্রো করছে, আমার চ্যানেল ইউটিউবে, সমাপন মিশ্র ইউটিউব চ্যানেল, সেখান থেকেই আমি সমস্ত সুযোগ পেয়েছি কাজের, পরবর্তীকালে বড় বড় মানুষের সান্নিধ্যে এসেছি। তো সেই চ্যানেল যখন গ্রো করলো, বিভিন্ন মানুষের, মানে প্রবাসী বাঙালি থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, সব জায়গায় ভাইরাল হলো। সেই কন্টেন্ট দেখে আমায় আকাশবাণীর যুববাণী বিভাগ থেকেই ডাক পাঠানো হলো, গেস্ট হিসেবে আমায় ডাকা হয়েছে। আচ্ছা, তো আমি গেস্ট হিসেবে নতুন তারা অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেলাম। তারই পরে যুববাণীর আরেকটা অডিশন হচ্ছিল, তো সেখানে আমি পার্টিসিপেট করলাম। আমায় বলা হলো যে তুইও পার্টিসিপেট কর, মানে প্রোগ্রামিং এক্সিকিউটিভ, যিনি প্রোগ্রামিং এক্সিকিউটিভ, তিনি বললেন। তো আমি পার্টিসিপেট করলাম এবং আমি আবার যুক্ত হলাম আর কি। একটা ছোট্ট প্রশ্ন করছি, উপস্থাপক হিসেবে না উপস্থাপিকা হিসেবে? না, ওখানে আবার উপস্থাপক হিসেবে। ওখানে আমি চাইলেও আমি ডিফারেন্ট ভয়েস আমি বার করতে পারতাম না। হ্যাঁ, মজার কন্টেন্ট হলে বার করতে পারতাম। নাটক, যেমন ওখানে অডিও স্টোরি, মানে মৈত্রী, আমার মনে পড়ে যে ভারত বাংলাদেশের যুগ্মভাবে ওদের একটা মানে আকাশবাণী মৈত্রী, সেখানে গল্প বলি শোনো বলে একটি অনুষ্ঠান আমি করতাম। ওখানে আমি আমার সমস্ত গলা, ন্যারেটর থেকে শুরু করে যত চরিত্র একটা গল্পের জন্য প্রয়োজন, সবকটা চরিত্র আমি একা করে এডিট করে বাজাতাম। সেটা দীর্ঘদিন বেশ করেছি। সেখানে আই ওয়েন্ট অ্যাবসলিউটলি ক্রেজি, কিন্তু তাছাড়া ওই সমাপন হয়েই আমায় কথা বলতে হতো। এখন যে গলায় কথা বলছো এটাতেই কথা বলতে, মানে তখন তুমি সজল হতে না? তখন সজল হতাম না, শতরূপাও হতাম না। সমাপন ছাড়া সজলটা তো আমি শুনলাম, এছাড়া আর কি হতে পারো, মানে মেল ভয়েসে? দাদু, ঠাকুরদা। আচ্ছা, এই যে আমাকে না ডাকলে হচ্ছিল না, আমার তুমি ডেকেছো, আমি চলে এসেছি। আর কি বলবো, সকালবেলা আমার বাথরুম পরিষ্কার হয় না, তার জন্য কবজার খাই, তাও যখন হয় না, এত লোকের মাঝে আমার ডেকেছো,
আবার চমকে যাবে। যাকে আর কি বলবো, ওই আমার গলা শুনতে চেয়েছো, শুনে ভালো লেগেছে তো আমার এই কর্কশ গলা, এই আমার বলার ছিল, যাকে যাক এই আর কি। বাহ, চমৎকার। তোমাকে এইটা আমি একটু জিজ্ঞেস করি তাহলে, তুমি যখন বললে যে তোমার স্বরভঙ্গ যখন হচ্ছে, মানে ওই অ্যাডোলেসেন্সে বয়ঃসন্ধিকালে, যেটা সকলেরই, আমরা সকলেই প্রত্যেকেই গেছি, সে ছেলেই হোক বা মেয়েই হোক, ওই সময় তো গলাটা ট্রানজিশনের, গলায় একটা ট্রানজিশন হয়। এবং তখন তুমি বললে যে তুমি উঁচু সাটা লাগাতে পারছিলে না, মানে সেকেন্ড অক্টেভে গিয়ে তুমি সাটা লাগাতে পারছিলাম না, কিন্তু তার মানে তুমি গান শিখেছো। গান শিখেছি। গান প্রথমে আমি মায়ের কাছে শিখেছি, গান শেখার হাতে খড়ি। মা তো সঙ্গীত প্রভাকর, নজরুল গীতিতে, এবং 7th ইয়ার অবধি কমপ্লিট করেছেন ক্লাসিক্যালি এলাহাবাদ বিভাগে। কিন্তু আমার এই প্রসঙ্গে একটু বলি ছোট্ট করে, আমার মামা বাড়ির দিকে ইটের পাঁজায় পাঁজায় কিন্তু সংস্কৃতি, মানে আমার দাদু ওস্তাদ কেরামাতুল্লাহ খাঁ সাহেবের ছাত্র ছিলেন, সত্য কিঙ্কর দুবে, জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র ছিলেন। আমার বড় মামা তিনি আকাশবাণীর তবলাবাদক দেবাশিস দুবে, আমার মেজো মামা সেতারিস্ট অশেষ দুবে, আমার যে মাসি, সেই মাসি কত্থক নৃত্যশিল্পী। তারপর আমার মায়ের কথা তো আমি বললাম, এবং আমার ছোট মামা তবলাবাদক। মানে এই যে সকলে, তাদের যে শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ, সেইটা কোথাও গিয়ে আমার প্রত্যক্ষত হয়তো তাদের থেকে, মামা বাড়ির দিক থেকে আমার ভিতরে এসেছে। কিন্তু আমার বাবার বাড়ির দিকে হয়তো প্রত্যক্ষত সরাসরি কেউ হয়তো যুক্ত নয় গান বাজনার সঙ্গে, কিন্তু গান বাজনার প্রতি অনুরাগ তাদেরও। মানে আমাকে তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করা হয় এই বিষয়টা নিয়ে, সকলের ভীষণ উৎসাহ যে না গান বাজনা। আমার বাবা আমায় একসময় বলতেন খেলতে বেরোস না কেন, আমি খেলতে বেরোতাম না। কি করতাম, আমি খেলতে পারতাম না যেহেতু, তখন আমি কলতলায় লুকিয়ে থাকতাম। ঠিক খেলার সময়টা পার হয়ে যেত, 5:30 6টা বেজে যেত, আমি বাড়ি ঢুকতাম। তো একদিন বাবা দেখলেন মাঠে, বাড়ির পাশেই ফাঁকা মাঠ, সেই মাঠে আমি নেই, সবাই খেলছে। বাবার সন্দেহ হওয়ায় বাবা পিছনে এসে দেখলেন মশার কামড় খাচ্ছি কলতলায় বসে। তখন আমায় বললেন তুই খেলতে, তোর যখন ইচ্ছে নেই তুই গান কর। তারপর আমি তখন কিন্তু গান চর্চা করতাম বটে, অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেই একটা সমস্যা। তো আমি মজা পেতাম না, গান করে আনন্দ পেতাম না। তো মায়ের কাছে গান শেখার হাতে খড়ি। তারপর আমি বিশ্বজিৎ স্যারের কাছে ক্লাসিক্যালে 3rd ইয়ার অবধি এলাহাবাদ বিভাগে কমপ্লিট করেছিলাম। তারপরে বললে তো একটু ফাঁকিবাজি কথা যে পড়াশুনোর চাপে আর করা হয়নি, কিন্তু আমি আবার শুরু করার আমার ইচ্ছে আছে। বাথরুম সিঙ্গার তো সেটা কনস্ট্যান্ট, কিন্তু রীতিমতো শেখা আবার শুরু করতে হবে। তার মানে তোমার সুরবোধ আছে। এবার তুমি যদি গান গাও, তাহলে তুমি যদি দুটো গলায় গান গাও কিরকম হবে, সেটা কখনো ভেবেছো? করেছি টুকটাক আর কি। তো একেবারে সেইটা নিয়ে আমার মনে হয় সেইটা একটা ডিফারেন্ট বিষয়। আমি যেহেতু বিভিন্ন গলায় কথা বলি, কিন্তু গানটা ওটা তো অলরেডি প্রচুর মানুষ আছেন সেই বিষয়ে, তারা একদম মানে পায়োনিয়ার বলা যেতে পারে, এবং তাদের এত নিখুঁত হয়। তা আমি চেষ্টা করি আর কি, যেমন এরকম जाने मन तेरे दो नयन चोरी चोरी लेके गया देखो मेरा मन जाने मन जाने मन मेरे दो नयन चोर नहीं सजन तुमसे ही खोया होगा कहीं तुम्हारा मन जाने मन এই আর বাহ, চমৎকার। এটা তোমার একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। করলে হ্যাঁ, যেহেতু এখন না গলাটা বেশি ভালনারেবল হয়ে গেছে, মানে একটু কিছু হলেই সর্দি লেগে যাবে। আমার মনে হয় গলা নিয়ে কাজ তাদের সবচেয়ে বেশি এই অসুবিধাটা, মানে সিজন চেঞ্জ হলো কি হলো না, সর্দি লেগে গেল, অ্যাফেক্টেড হয়ে গেল গলা, এটা খুব সমস্যার। তখন কি করো যখন এরকম হয়? মানে তোমাকে তো তখনও তোমার শোটা করতেই হয়। হ্যাঁ, তখন আমি চেষ্টা করি ডিফারেন্ট ভয়েসগুলোকে একটু রেস্ট দেওয়ার, যে নর্মাল গলায় কথা বলি সেটাই করার, আর বেপার নেওয়ার আমি চেষ্টা করি। খুব যে ভালো পারি তা নয়, ও খুব যন্ত্রণা, মুখ জ্বালা করে খুব। বাংলা ভাষা, এই ভাষায় তুমি নানান রকম অ্যাকসেন্ট, আমি যেমন মানে বয়স্ক একজন মানুষের শুনলাম, আমি তোমার শুনেছি তুমি একটা মোটামুটি কলতলার ঝগড়া নামিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি তোমার এরকম একটা ঝগড়া একটা সিকোয়েন্স শুনেছিলাম, যেটা আমি শুনে খুব অবাক হয়েছিলাম যে তুমি সত্যি দুজন চেঁচামেচি করছে এবং তার মধ্যে আরেকজন ইন্টারফিয়ার করছে, তুমি একদম 2-3টে গলা একসাথে মিলে করছো। ওটা একটু করে শোনাও না। বাড়িতে কাজের মাসি, তার নাম শিউলি, তিনি কাজ করতে এসেছেন। তো বাড়ির যিনি বৃদ্ধা, তিনি তার কাজ নিয়ে কখনোই সন্তুষ্ট নন, বাসনে এঁঠো লেগে থাকে, কাজে দেরি করে আসে। আর বৃদ্ধার যিনি বৌমা, তিনি কাজের সূত্রে বাইরে আছেন, আর ছেলেও তাই। নাতনিকে দেখতে হয়, স্বামী আপদবালাই নিয়ে তার নাকি ঘর, স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্বামীকেও দেখতে হয়। তার মধ্যে ওই আরেক আপদ কোট আনকোট, সেই পরিচারিকা, সে এসে জুটেছে। সে যথারীতি বাসন মাজছে। কত বাসনে এঁটো ফেলায় বুঝতে পারছি না বাবা, এত বাসন ফেলে যে কি করছে আর আমার ভাল লাগে না। হ্যাঁ, তার মধ্যেই এত রকম কিছু, এই করতে হবে, শিউলি ওই কর সেই কর, সব কিছু করতে হবে। আবার গলা বাড়ালি ওই দিক দিয়ে কি বলছিস রে,
হ্যাঁ, বড্ড বেশি গলা বাড়িয়েছিস তাই না? শোনেন মাসিমা, বেশি কথা বলবেন না। হ্যাঁ, সম্মান করি, শ্রদ্ধা করি, তার সুযোগ নেবেন না, বুঝতে পেরেছেন? আমরা না অনেক বেশি ঝগড়া করতে পারি, আপনার সঙ্গে করছি না বলে ভাববেন না কিছু বলতে পারি না। এই, তুই কি মনে করেছিস আমি ঝগড়া করতে পারি না? 85 বছর বয়স বলে আমার গলায় জোর নেই। চুপ করো না তুমি, ওরা তো কথা বলার কি দরকার? হ্যাঁ, ছেলের বউ বাড়ি নেই, ছেলে বাড়ি নেই, এখন যদি কাজ ছেড়ে চলে যায় তুমি করতে পারবা? হ্যাঁ, ভাত ছাড়লি কাকের অভাব হয় না, কাক ছাড়লি ভাতের অভাব হয় না। কাক ছেড়ে চলে যাবো তখন বুড়ো হারে বারণ মেজে খাবি। এই, চোপা করিস না বলো, কোমরে 3 নাতি মারবো, বুঝেছিস? বাবা বাবা, ভদ্রলোক আপনারা, আপনারা কিসের ভদ্রলোক? এই তো কথা ছিলি, এত কাজ করি, তারপরে বলছেন কোমরে নাতি মারবো। কাজ ছেড়ে চলে যাবো আমি, তখন বারণ মেজে যাবেন। মেজে যাই, আপনি আপনার বউকে সাবধান করে দেন। এই, তোরই বম্মকের ভাষা কি? তোর বউ রে, আমার বউ তোর কেনা হয়, আমার বউ তোর কেন? মেজে মশাই, ভালো লাগছে না, আমি চলে যাবো। কাজ ভালো লাগে না, আমার কোমরে নাতি মারবে বলেছে। আমার যদি কোমরে ভেঙে পড়ে আপনাদেরই তো কাজ হবে না। এই, তুই তর্ক করেছিস বলেই তোরে বলেছি, নালে আমার মরণ ধরেছে। পদবেলায় নিয়ে ঘোয়া জন্ম জন্ম চলে মার। মাসি তোমরা চুপ করো না, শিউলি মাসি তুমি প্লিজ চুপ করো, ঠাম্মা তুমি চুপ করো না, দাদু প্লিজ চুপ করো। হ্যাঁ দাদু ঠাম্মা, তোমরা প্লিজ চুপ করো, আমরা পড়ায় কনসেন্ট্রেট করতে পারছি না। আমার বোন অঙ্ক করছিল, ওর মনোসংযোগে। এই বাবা, ভারী ভারী বাংলা বলে কি মনে করছিস? পড়ায় তো ফাঁকি দিস, মোবাইল নিয়ে থাকিস, এখন একটু ঝগড়া হচ্ছে বলে ওইরকম করছিস? আমি এত কিছুর মাঝে বাথরুমে যাবো, পায়খানা যাবো, তা আমার চমকে চমকে যাচ্ছে। যাকে বাথরুমে যাচ্ছি, তাও তোমরা ঝগড়া করিয়ে মারো সব। হ্যাঁ, সব উজবুক, সব উজবুকের দল সব। দাদু ওরম বলবে না, আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলে আমরা বলেছি। দাদা তুই চলে আয়, ওরা ঝগড়াই করবে, ওরা আমাদের কোনো কথা শুনবে না। তার চেয়ে মাকে যখন রাত্রে ফোন করব তখন আমি নালিশ করে দেব, তখন আমার মা, বাবা, ঠাম্মা, দাদু আর শিউলি মাসিকে খুব করে বকে দেবে। ঠিক আছে, টাটা। তোমরা যারা শুনছো, তোমাদের বাড়িতে ওকে এরম অশান্তি হয় তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও। বাহ, মানে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আর কি। ইমপ্রম্পটুই করলাম, যেটা যা আসে কথায়। অসম্ভব ভালো। মানে তুমি এরকম অন্য ভাষা করতে পারো, মানে হিন্দি বা ইংরেজি এগুলোতে স্বচ্ছন্দ তুমি? মানে টুকটাক, যেমন হিন্দিতে এই শায়েরিটা একটু যদি বলি। हमारी महफिल में लोग बिन बुलाई चले आते हैं, हमारी महफिल में लोग बिन बुलाई चले आते हैं। गौर फरमाइए जनाब। हाँ हाँ, फरमाते हैं फरमाते हैं। हमारे महफिल में लोग बिन बुलाई चले आते हैं क्योंकि यहाँ तोहफे पे दिल नहीं, दिल बिछाया जाता है। क्या 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 गलत बोला कुछ आपने? हाँ बिल्कुल सही पकड़े आपने। आप सुन रहे हैं कि नहीं, ये जानने के लिए हम जानबूझकर गलत बोले। हमारे महफिल में लोग बिन बुलाई चले आते हैं क्योंकि यहाँ सौगत पे फूल नहीं, दिल बिछाया जाता है। बोलो वाह वाह वाह। वाह 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 वाह। आज हम देखेंगे कि किसमें कितना पानी है। गौर फरमाओ तुम भी। हाँ फरमाते हैं। आज हम देखेंगे कि किसमें कितना पानी है। एक तरफ मोहब्बत तो दूसरी तरफ जवानी है। बोलो वाह वाह वाह। वाह 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 वाह। থ্যাংক ইউ। বাহ, তুমি তো মানে এখানকার এফএমের বাদ দিয়ে তুমি তো আমার মনে হয় বম্বেতেও কাজ করতে পারবে। হ্যাঁ, আরো 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 বেশি রপ্ত করতে হবে, আরো আরো স্ট্রং হতে হবে, তারপর নিশ্চয়ই। একটা জিনিস আমার জিজ্ঞাস্য আছে এই জায়গাতে তোমায় বলছি। আমি এই আরজে যখন এই ধরো এফএম শুরু হচ্ছে, আমার নিজের ধারণা কলকাতাতে যখন এসছে 2002 এরকম সময় থেকে এফএমের জিনিসটা শুরু হলো। মির্চি এলো, রেড এলো, তারপরে একটা একটা করে সবাই আসতে শুরু করলো। যারা আরজে, তারা একটা সময় আমি দেখেছি তারা এই কাজটা করতে করতে তারা বিরক্ত হয়ে অন্য কাজে চলে যায়। তারা রেডিওটা অনেক দিন কন্টিনিউ করে না, ওই 8 বছর 10 বছর। এর বাইরে আমি প্রায় কাউকে, মানে কেউ ঠিক আছে, কেউ হয়তো সেটা 15 বছর করেছে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত আমি দেখেছি সকলে, মানে এটা কেন বলে তোমার মনে হয়? অথচ তুমি এই পেশাটাকে তোমার মানে ধরে রেখেছো, মানে আজকে তুমি যে জায়গায় আছো, তুমি এখন থেকে 10-12 বছর বাদেও তুমি দেখতে পাও যে তুমি এটাই করবে। আমার যেটা মনে হয়, কেন প্রচুর মানুষ ছেড়ে দেন, যারা রেডিওর পায়োনিয়ার, যাদেরকে দেখে স্বপ্ন দেখেছি, তারাও তো ছেড়ে দিয়েছেন।
তো তাদেরও মনে নিশ্চয়ই অভাব অভিযোগ কিছু তো আছেই, যে যে কারণে ছেড়ে দিয়েছেন। আমার মনে হয় যে কোথাও গিয়ে কোনো একটা কোম্পানির হয়ে যখন কাজ করতে হয়, তাদের মানে কোথাও গিয়ে যেন নিজেকে তাদের কাছে বিক্রি করে দেওয়া বা তাদের কাছে উজাড় করে দেওয়া, নিজের সমস্ত ক্রিয়েটিভিটি শুধু সেই কোম্পানির জন্য, নিজস্ব কিছু হয়তো তৈরি করা হয়ে উঠলো না, সেই একটা ক্রাইসিসের জায়গা থেকে হয়তো এবার আমি আমার কিছু একটা করব এগুলোকে সরিয়ে রেখে, সেই ভাবনা থেকে হয়তো সরে আসেন তারা। এটা যদি আমার অদূর বা সুদূর ভবিষ্যতে যদি মনে হয়, তাহলে হয়তো আমি সেভাবে ভাবলেও ভাবতে পারি। তবে আপাতত তো আমি বেশ খুশি আর কি, এই নিয়ে কোনো। কিন্তু যারা ছেড়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে একটা নিজের জায়গা তৈরি করার পরে ছেড়ে গেছে, এইটাও তো একটা বিষয়। তারা নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করেছে, যে ব্র্যান্ডটা তোমার কিন্তু আগেই তৈরি হয়ে আছে। কারণ এই প্রসঙ্গে আমি আসতে চাই যে জায়গাটায়, যে আমরা যে বয়সে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তখন রেডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। মানে তখন অবভিয়াসলি তখন অল ইন্ডিয়া রেডিও মানে আকাশবাণীর যুগ, এবং আমরা যখন অ্যাকচুয়ালি বেশ বড় মানে বয়ঃসন্ধিকালে, সেই সময় প্রথম দূরদর্শন এলো, মানে সেটাও আমাদের কাছে একটা বিস্ময়। ঠিক। এবং প্রথম বাড়িতে তো দূরদর্শন আসতো, মানে টিভি আসতো না, যে না টিভি ঢুকলে পড়াশোনা তোমাদের গোল্লায় যাবে, হ্যাঁ ক্ষতি হবে করে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে টিভি ঢুকলো হচ্ছে আমি যখন, আমার ভাই যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করলো তারপরে, তার আগে অবধি টিভি ঢোকানোই হয়নি বাড়িতে। না তাহলে নাকি আমরা সারাক্ষণ বসে সিনেমা দেখবো, যদিও দূরদর্শন সিনেমা তো দেখাতো সপ্তাহে 2 দিন মাত্র। তো এইটা আমাদের কাছে একটা অদ্ভুত ইয়ে ছিল, যে আমাদের যে এই যে অ্যাভিনিউজ অনেক ছোট, এবং সোশ্যাল মিডিয়া বলে যে কিছু এক্সিস্ট করতে পারে সেটা সুদূর কল্পনাতে বোধহয় কারুরই ছিল না। মানে ইন্টারনেটই ছিল না, তো সোশ্যাল মিডিয়ার প্রশ্ন। এখন এই যে ধরো মিডিয়ার যে জিনিসটা, এটা ট্র্যাডিশনাল মিডিয়া থেকে আস্তে আস্তে ক্রমে শিফট করে সোশ্যাল মিডিয়ার দিকে যাচ্ছে, যে জিনিসটা আমরা আগে কখনো ভাবিনি। যে অনেক সময় আমরা দেখছি যে ফিল্ম স্টাররা ইম্পর্টেন্ট, কিন্তু ইনফ্লুয়েন্সাররাও কম ইম্পর্টেন্ট নয়, সোশ্যাল মিডিয়ার স্টাররা কম ইম্পর্টেন্ট নয়, অনেক সময় তারা টেলিভিশন স্টারদের থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই জায়গার এই যে যুগসন্ধিতে তোমরা দাঁড়িয়ে, মানে এইটা থেকে তো আর একটা উত্তরণ নিশ্চয়ই হবে এবং হতেই যাবে। এই জায়গাটা দেখতে তোমার কিরম লাগে, বা এইটাকে তুমি কিভাবে ডিল করো, বা এটাকে তুমি আরও কি এর পরের স্টেপ, এইগুলো কখনো ভেবে দেখেছো? আমার তো একটা বিষয় মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কাজের সুবাদেই তো আমার প্রচুর সুযোগ পাওয়া এবং বিভিন্ন বড় মানুষের, গুণী মানুষের সান্নিধ্য পাওয়া। আমি কখনো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা ছাড়বো না, সেটা একটা তো বিষয় রয়েছেই। কিন্তু আমি এটা পাশাপাশি রাখতে চাই, মানে শুধু সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে চাই, সেইটা যদি সেরকম যদি কখনো সম্ভাবনা আমার কাছে আসে, তাহলে কিন্তু এমন নয় যে অনেকেই মনে করে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দিলাম, তারপরে প্রচুর পয়সা চলে এলো, প্রচুর সাবস্ক্রাইবার চলে এলো। বিষয়টা একদমই তেমন নয়। বরং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা খুব কঠিন যদি তুমি ব্র্যান্ড না পাও, ব্র্যান্ডের অ্যাপ্রোচ তোমার কাছে না আসে। তাহলে ওই মনিটাইজেশন থেকে, ওই অ্যাডে ক্লিক করা থেকে $0.001 জমতে $100 হতে যে একদম মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তা আমি খুব ভালো করে জানি, যেহেতু কাজ থেকে বিষয়টাকে চিনি। তো তোমায় খুব পরিশ্রমী হতে হবে, তোমায় খুব ডেডিকেটেডলি কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করছি মানে ফাঁকিবাজি বা প্রোক্রাস্টিনেশন তুমি যদি রাখো, তাহলে কিচ্ছু হবে না। মানে আমি যে এখন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, ফলে আমার নিজস্ব চ্যানেলকে আমি এটা বলতে আমার বাধা নেই, আমি কিন্তু রেগুলার হতে পারি না। যে কারণে আমার তো আবার এটাও মনে হয় আমার তো কারোর সঙ্গে কম্পিটিশন নেই, ও নিজের মতো আমি করব। কিন্তু তাহলে আমি সিরিয়াসলি সোশ্যাল মিডিয়ায় কিন্তু কাজ করতে পারবো না। মানুষজন কিন্তু আর আমায় দেখতে চাইবেন না, আনসাবস্ক্রাইব করে দেবেন। তো আমায় আরও সিরিয়াস হতে হবে। এটাও তো একটা কমিটমেন্টের জায়গা, যেহেতু এটাই আমার অরিজিন, সেখান থেকেই আর কি বিভিন্ন কিছু আমার জীবনে এসেছে আর কি। তো ভবিষ্যতে আমি এই বিষয়ে কিন্তু আরও মানে একটু বেশি কমিটেড হব, বেশি এই বিষয়টা নিয়ে ভাববো, এইটা আমার একটা প্ল্যান রয়েছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ কিন্তু ভীষণ উজ্জ্বল, তার কারণ বিভিন্ন ফিল্ম স্টার তারাও কিন্তু ঘুরে ফিরে এসে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছেন। তাহলে আমার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া করতে গেলে তোমাকে যে পরিশ্রমটা করতে হবে, যে তোমাকে একটা ফুল টাইম ধরো একটা কমিটমেন্টের দিকে যেতে হবে, ফুল টাইম না হলেও একটা মেজার টাইম তোমাকে দিতে হবে এটার পেছনে। মানুষের জীবনে সবসময় কি লোকে কাজই করে যাবে? মানে এই রিচ বাড়ানো কাজ, এটার থেকে জীবন দেখা, একটু জীবনটাকে এনজয় করা, মাঝে মাঝে আলস্য, এগুলোর কি প্রয়োজন নেই?
বটেই তো, প্রয়োজন আছে। তবে এক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি আমি এখানে এই টার্মটা খুব আজকাল প্রচলিত, আজকাল নয় বেশ কিছুদিন ধরে, সেলফ এমপ্লয়েড। তো সোশ্যাল মিডিয়া যারা, আমাকে তো আমার বউ কি বলে জানো, মানে আমি যখন লিখি যে সেলফ এমপ্লয়েড, আমার বউ বলে যে লেখ সেলফ আনএমপ্লয়েড। তো এতে একটা সুবিধা আছে না, যে আমার মাথায় কেউ ছড়ি ঘোরাতে পারছে না, কারোর একটা ডেডলাইন আমায় সার্ভ করতে হচ্ছে না, ফলে আমি আমার মতন করে আমি নিজের মর্জির মালিক আর কি। যেমন আমার মনে হয় যিনি চায়ের দোকান চালান তার সবচেয়ে বেশি সেই লিবার্টিটা আছে, যে আমি আমার মতন দোকান খুলবো, আমার মতন দোকান বন্ধ করব। ব্যবসা যারা করেন, মানে এন্টারপ্রেনার যারা, তাদের তো এই বিষয়টা এই রয়েছে। তার মানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের ওই একটু ভালো লাগছে না, একটু ব্রেক নিয়ে নিলাম, একটু বিরতি নিয়ে কোথাও ঘুরে এলাম, আগে একটু কন্টেন্ট বানিয়ে নিলাম বেশি খেটে নিয়ে, যাতে আমি এক সপ্তাহ টানা ছুটি পেতে পারি। এইটা আমার মনে হয় যারা সেলফ এমপ্লয়েড তাদের বোধহয় এই সুবিধাটা আছে। এবং সেটা সবসময়, একটা সময় আমরা চাকরিজীবী, আমরা যখন চাকরি করেছি আমাদের সবসময় মনে হতো উফ এরকম যদি করতে পারতাম। সেই সুযোগটা কিন্তু তোমরা প্রথম থেকে পেয়েছো, এইটা খুব ব্লেসড আমরা। হ্যাঁ, এদিক থেকে খুব ব্লেসড। মানে আমি বলবো যে এটা ভীষণ একটা জায়গা আর কি। এবং ওই মাস গেলে একটা মাইনে, তার পেছনে দৌড়ে বেড়ানো, এটা এই জায়গাটা তো তোমাদের জেনারেশন প্রচণ্ডভাবে কাজও করছে এবং এনজয়ও করছে। এবার যে এখনকার জেনারেশন সম্পর্কে একটা বলা হয় যে এদের এই সোশ্যাল মিডিয়ার কারণেই বলা হয় যে ভ্যালু সিস্টেম চেঞ্জ করে যাচ্ছে, সমস্ত লোক কীরকম একটা হয়ে যাচ্ছে, এইটা তোমার কীরকম মনে হয়? এই যে কথাগুলো লোকে বলে, বিশেষ করে একটু পুরনো জেনারেশনের লোকেরা। হ্যাঁ, তা আমার তো তা মনে হয় না, তার কারণ পুরনো জেনারেশনের লোকেরাও সুযোগ পেলে তারাও তো খুব রমরমিয়ে তারাও তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন। আমার বাড়িতেই দেখেছি যে মোবাইল নিয়ে যদি টাইম ওয়েস্ট করতাম তো বাড়িতে বকা দিত। এখন তো মা বাবা তারাও তো মোবাইল নিয়েই থাকেন। তো এই ট্রানজিশনটা যুগের সঙ্গে আমার মনে হয় তাল মিলিয়ে চলতে সকলকেই হবে। এবারে আমার পরিমিতিটা নিজেকেই টানতে হবে। আমি যদি যে কোনো কিছুই বেশি বেশি করি, কেউ যদি চাকরিও, যেটা ওই একদম মেইন স্ট্রিমের চাকরি বলে যদি কিছু থেকে থাকে, যে 9টা-5টার জব, যদি সেটাও যদি আমি বেশি বেশি প্রেশারাইজড আমি হই সেখান থেকে, তাহলে তো আমার শরীরটা খারাপ করবে। তো বেশি যদি আমি চাও খাই তাহলে আমি অসুস্থ হবো, বেশি কফি খেলেও। তো বেশি বেশি কোনো কিছু হলে তো সেটা আমার ক্ষতিই করবে। তো পরিমিতিটা আমাকেই বুঝতে হবে। আমি তো বড় হয়েছি, আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, বা আমি খুব মনে করছি আমি ডিজিটাল ইন্ডিয়ায় বাস করছি, আমি জেন জি, জেন আলফা, আরও কত কিছু বেরিয়েছে টার্ম। হ্যাঁ, তো আমাদের নিজেদের ভালো আমরা নিজেরা বুঝি। যদি সেই বোধই থেকে, জেন জি মানে 90s এর না, জেন জি মানে 90s নয়, আমার সময় থেকে আমি এটা শুনেছি 97 এর পর থেকে নাকি জেন জি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন তো আবার ওই 10 বছর বাদে সেটা একটা নতুন একটা কি জেন আলফা, হ্যাঁ, জেন বিটা, প্রচুর গামা টামাও আছে, আসলে তো বটেই। তো তারা যদি নিজেদের ভালো বুঝতে পারেন বলে দাবি করেন নতুন প্রজন্মের মানুষ, তাহলে তারা তোর পরিমিতিটাও তারা বুঝবেন বলে আশা করা যায়। তো পরিমিতি তুমি যদি না বোঝো, আমার মনে হয় সবই করা যায়। আমার বাবা একটা খুব দামি কথা আমায় বলেছিলেন, এই বয়সে আমি সেটা বুঝতে পারি, মিশবি সকলের সঙ্গে মিশবি, কারোর মনে কষ্ট দিবি না, যে কোনো জায়গায় যাবি, কিন্তু রাজহাঁসের মতন দুধটুকু খেয়ে জলটা সরিয়ে রাখতে হবে। সেই বোধটা তোমার যেন নিজের ভেতর থেকে আসে। মানে অ্যাকচুয়ালি ওটা তো সত্যি, রাজহাঁস কেন, যে কোনো হাসি, হ্যাঁ, যে কোনো হাঁস, মানে নর্দমার জলের মধ্যেও দুধটুকু থাকলে দুধটাই নেয়, বাকিটা নেয় না। এটা অদ্ভুত, ওদের একটা অদ্ভুত স্কিল ওদের। যাই হোক, তোমাকে আজকে পেয়ে খুব ভালো লাগলো। এটা তো পডকাস্ট, ব্যক্তিগত স্তরে আড্ডা হবে নিশ্চয়ই, পডকাস্টেও আবার দেখা হবে, একদম ঠিক আছে। আমার যেন মনে হচ্ছে কথা শেষই হচ্ছে না, কথা বলতে এত ভালোবাসি। আমার মনে হয় আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। কথা যদি চলতে থাকে তাহলে সমস্ত কাজ ফেলে যেন ওটার ভিতরে আমরা নিয়োজিত হতে পারি। আমি আসলে কথা যেমন বলি তেমনি আমি কথা শুনতে খুব ভালোবাসি। এটা আমার একটা, আমি জানি না, মানে এটা সেই দিক থেকে আমি ব্লেসেড, মানে আমি সেই দিক থেকে আবার আমি ব্লেসেড কেন, তার কারণ যিনি কথা শুনতে ভালোবাসেন তার কাছে কথা বলে আমার আরাম হয়। তো আরাম হলো, সেই কারণে আমারও খুব ভালো লাগলো। আজকের মতো তাহলে আমরা এখানেই ইতি টানছি। আবার দেখা হবে এই পডকাস্টে এবং সামনাসামনি। ভালো থাকবেন সকলে, খুব ভালো থাকবে, দেখা হবে আবার।